লেবাননে 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির প্রত্যাশায় লেবানন ইসরায়েল, তবে সংশয় সাধারণ মানুষের মনে। আমেরিকার সামরিক ঘাঁটিগুলো নিয়ন্ত্রণের ঘোষণা সিরিয়ার। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর সাথে একীভূত হচ্ছে সিরিয়ার সামরিক কাঠামো। ইসরায়েলের অব্যাহত ড্রোন ও বিমান হামলায় গাজায় বাড়ছে পঙ্গুত্বের হার, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। লেবাননে যুদ্ধের ট্রমা কাটাতে শিশুদের জন্য মানবিক উদ্যোগ, আঁকাআঁকি আর গল্পের মাধ্যমে ফেরানোর চেষ্টা স্বাভাবিক জীবনের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে তার ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে লেবাননের নাবাতিয়েহ এবং দাহর আল বাইদারে আকস্মিকভাবে বিমান হামলা চালায় ইসরায়েল। এছাড়া নাবাতিয়েতে নিহত একজন উদ্ধারকর্মীর জানাজায় বৃহস্পতিবার ঢল নামে হাজারো শোকাতুর মানুষের। অন্যদিকে দেশটির একটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ভয়াবহ এই পরিস্থিতিতে জর্ডান থেকে 15 ট্রাক জরুরি ত্রাণ পৌঁছেছে লেবাননে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা নিরসনে এক বড় সাফল্যের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবানন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাত থামাতে আনুষ্ঠানিকভাবে 10 দিনের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে লেবাননের নাবাতিয়ে এবং দাহর আল বাইদারে আকস্মিক ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল এলাকা। বৃহস্পতিবার এ হামলায় নাবাতিয়েতে নিহত একজন উদ্ধারকর্মীর শোকাতুর জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। নিজের আঘাতকে তুচ্ছ করে মাহাদি আবু জায়েদ এগিয়ে যান এবং গাড়িটি সরিয়ে নিয়ে আসেন। তিনি যা করেছেন তা নাবাতিয়ের প্যারামেডিক সহ আল রিসালা বা আল হায়ার মতো সংস্থাগুলোর বীরত্বেরই এক মূর্ত প্রতীক। এই যুদ্ধের প্রতিটি দিন আমরা এখন সেসব অবিচল মানুষের জন্য করে আসছি যারা এখনো নিজ শহরে রয়ে গেছেন। আমাদের মানবিক সহায়তা এবং জরুরি চিকিৎসা সেবা উভয় কাজই সমান তালে চলবে। টানা এই হামলায় চরমভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয় প্রধান সড়কগুলো। সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি বিধ্বস্ত। এই সেতুটি ছিল যাতায়াতের প্রধান পথ, কিন্তু এখন এটি ধ্বংস হয়ে যাওয়ায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। অ্যাম্বুলেন্স চলাচল এবং জাবাল আমেল ও হিরাম হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীদের দ্রুত স্থানান্তরের জন্য এই গুরুত্বপূর্ণ সেতুটি অনতিবিলম্বে মেরামত করা প্রয়োজন। এর আগে লেবানন সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সাথে চলমান এই মানবিক সংকটের সহায়তার হাত বাড়িয়েছে জর্ডান। দেশটি থেকে 15 ট্রাক জরুরি ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছেছে লেবাননে। লেবাননের পাশে দাঁড়াতে জর্ডান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের এটি একটি সমন্বিত উদ্যোগ। একটি নিরবচ্ছিন্ন রিলিফ ব্রিজ বা ত্রাণ প্রবাহ তৈরির মাধ্যমে আমরা লেবাননের প্রতিটি প্রয়োজন মেটাতে অঙ্গীকারবদ্ধ। 15 ট্রাকের এই বহরে জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে। এছাড়া যুদ্ধের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তাঁবু ও কম্বল সহ প্রয়োজনীয় সব সামগ্রীও অন্তর্ভুক্ত করা হয়েছে। গত 2 মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর লিটানি নদীর সর্বশেষ সেতুটি ধ্বংস হয়ে যাওয়ায় দক্ষিণ লেবানন এখন দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রায়। তবে যুদ্ধের সব সীমা ছাড়িয়ে বুধবার মেফাদুন গ্রামে চালানো হয় নৃশংস হামলা। সেখানে ইসরায়েলি বাহিনীর টানা 3টি টার্গেটেড হামলায় 4 জন প্যারামেডিক নিহত ও 6 জন আহত হন। মূলত আগের হামলায় আহতদের উদ্ধার করতে আসা একটি দলকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে এই প্রাণঘাতী হামলাগুলো চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। কূটনীতিকভাবে শান্তি ফেরাতে লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের মধ্যকার বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুই অঞ্চলের সাধারণ মানুষ। কেউ চাইছেন সংঘাতের স্থায়ী অবসান, আবার কারো মনে রক্তপাতের ক্ষত এতটাই গভীর যে তারা কোনো সমঝোতাতেই আস্থা রাখতে পারছেন না। বৈরুতের আকাশে আজ এক গুমোট অস্থিরতা।
একদিকে শান্তির আলোচনা, অন্যদিকে ধ্বংসস্তূপের মাঝে দীর্ঘশ্বাস। দীর্ঘ ১.৫ দশক ধরে চলা রাজনৈতিক সংঘাতের পর সাধারণ মানুষ এখন কেবল একটু প্রশান্তি খুঁজছেন। বৈরুতের সৈকতে সাইকেল চালিয়ে যাওয়া তৌফিক আল হাকিমের মতো অনেকেই মনে করেন প্রজন্মের পর প্রজন্ম এই অস্থিরতা আর মানা যায় না। আমরা অবশ্যই শান্তি আলোচনা চাই। জীবনের শেষ কয়েকটি বছর অন্তত একটু নিশ্চিন্তে কাটাতে চাই। আমি হাঙ্গেরির সেই স্বতঃস্ফূর্ত রাজনৈতিক পরিবর্তনের মতো এখানেও একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সুস্থ ও স্বাধীনভাবে বাঁচতে পারবো। কিন্তু সবার সুর এক নয়। যারা হারিয়েছেন স্বজন, যাদের ঘর আজ কেবলই ইট পাথরের স্তূপ, তাদের কাছে সরাসরি বৈঠক মানেই যেন পরাজয়। বাসেম হেজারের মতো অনেকের মনেই আজ হাহাকার আর ক্রোধের বহিঃপ্রকাশ। তাদের প্রশ্ন, এত রক্তপাতের পর কিসের সমঝোতা? আমি সরাসরি শত্রুর সাথে আলোচনায় বসা মেনে নিতে পারছি না। আমাদের যুবকদের জীবন গেল, ঘরবাড়ি গেল, এত কিছুর পর আমি কেন তাদের সাথে বসবো? কখনোই না। সীমান্তের ওপারে ইসরায়েলের উত্তরাঞ্চলেও পরিস্থিতি একই রকম। কিরিয়াত শমনার শেল্টারে দিন কাটানো মানুষদের মাঝেও রয়েছে অবিশ্বাসের দেয়াল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির জাতীয়তাবাদের যে প্রবল ঢেউ লক্ষ্য করা গেছে, তার প্রভাবে জনমত আর চরমভাবে বিভক্ত। এখানে একটি বড় অংশই মনে করেন এই সংকটের একমাত্র সমাধান হল নিরঙ্কুশ সামরিক বিজয় এবং হিজবুল্লাহর অস্তিত্ব চিরতরে মুছে ফেলা। আমি হতাশ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি সেই বিজয়ের অপেক্ষায় আছি। আমার 1 বছরের নাতি দিনের আলো দেখে না, সারাক্ষণ ওকে শেল্টারে থাকতে হয়। আমি কোনো অস্ত্রবিরতি চাই না, আমি জয় চাই। তবে এই বিভাজনের মাঝেও কেউ কেউ যুদ্ধের দীর্ঘস্থায়ী সমাধানের স্বপ্ন দেখেন। ইরান সমর্থিত হিজবুল্লাহর হস্তক্ষেপের এই অশান্ত আমল শেষ করে একটি প্রকৃত শান্তি চুক্তির অপেক্ষায় আছেন উত্তর ইসরায়েলের বাসিন্দাদের একটি অংশ। তারা মনে করেন যুদ্ধ নয়, পারস্পরিক অস্তিত্বের স্বীকৃতি বয়ে আনতে পারে মুক্তি। যদি এটি একটি প্রকৃত শান্তি চুক্তি হয়, তবে এটি অনেক আগেই হওয়া উচিত ছিল। এই যুদ্ধে কারো পাওয়ার কিছু নেই। কেবল ইরান সমর্থিত প্রক্সি হিজবুল্লাহর কারণে পুরো অঞ্চল ডুবে যাচ্ছে। আমি চাই ইসরায়েল ও লেবানন উভয় দেশের মানুষই শান্তিতে থাকুক। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর মধ্যস্থতায় যে আলোচনার সূত্রপাত, তার উপর নির্ভর করছে কয়েক দশকের সংঘাতের অবসান। সীমান্তের দুই পারেই এখন স্বাভাবিক জীবনে ফেরার এক স্বতঃস্ফূর্ত ও প্রবল তৃষ্ণা। তবে রাজনীতির এই দাবার চালের মাঝে লেবাননের সেই নিষ্পাপ চোখগুলো, যারা আজ মৃত্যু আর ধ্বংসের আতঙ্কে নির্ঘুম, তারা কি খুঁজে পাবে তাদের রূপকথার শান্ত ভোর? নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। সিরিয়ায় দীর্ঘ 1 দশকের আমেরিকান সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে সব ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকারি বাহিনী। বৃহস্পতিবার হাসাকা প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাস্টাক ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। মূলত ইসলামিক স্টেট দমনের লক্ষ্যে দীর্ঘদিন সিরিয়ায় অবস্থান করছিল আমেরিকান সেনারা। এদিকে গত জানুয়ারিতে সম্পাদিত চুক্তির আওতায় কুর্দি নেতৃত্বাধীন SDF বাহিনী বর্তমানে সিরিয়ার জাতীয় সামরিক কাঠামোর সাথে একীভূত হচ্ছে। এর ফলে আমেরিকার দীর্ঘদিনের মিত্র এই যোদ্ধারা এখন সিরিয়ার সেনাবাহিনীর সাথে যৌথভাবে ঘাঁটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করছে। সকালে উত্তর পূর্ব সিরিয়ার কাসরাক ঘাঁটিতে অবস্থানরত আমেরিকান সেনারা ত্যাগ করেছে। প্রস্থানের সময় তারা ঘাঁটির ভেতরে থাকা সমস্ত সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করে দেয়। আমেরিকান বাহিনী চলে যাওয়ার পরপরই সিরিয়ান সেনাবাহিনীর 60তম ব্রিগেডের সদস্যরা সেখানে প্রবেশ করেন এবং বর্তমানে তারা ঘাঁটির ভেতরেই অবস্থান করছেন। গাজায় ইসরায়েলের অব্যাহত ড্রোন ও বিমান হামলায় আশঙ্কাজনক হারে বাড়ছে পঙ্গুত্বের হার। বর্তমানে এই অঞ্চলে প্রায় 5,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের 1/4 শিশু। আন্তর্জাতিক সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের তথ্যানুযায়ী গাজায় অঙ্গহানির এই হার এখন বিশ্বের যে কোনো যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এদিকে রেডক্রসের তথ্য অনুযায়ী ইসরায়েলি বিধিনিষেধের কারণে কৃত্রিম অঙ্গ তৈরির প্রধান কাঁচামাল প্লাস্টার অব প্যারিস গাজায় প্রবেশ করতে পারছে না। ফলে আগামী জুলাইয়ের পর এই চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরো গাজায় কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের সংখ্যা হাতে গোনা হওয়ায় চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা এখন এক পঙ্গু প্রজন্মের দীর্ঘশ্বাস।
যুদ্ধের ক্ষত নিয়ে বেঁচে থাকা হাজারো মানুষের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন এখন থমকে আছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে। অবরুদ্ধ এই জনপদে বর্তমানে প্রায় 5,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, যাদের 1/4 নিষ্পাপ শিশু। আন্তর্জাতিক সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের তথ্য অনুযায়ী গাজায় অঙ্গহানির এই হার বিশ্বের যে কোনো বিধ্বস্ত অঞ্চলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এমনকি ল্যান্ডমাইন বিধ্বস্ত কম্বোডিয়াকেও পিছনে ফেলেছে অঞ্চলটির বর্তমান পরিস্থিতি। ওরা রাস্তা থেকে কিছু একটা কিনতে গিয়েছিল। ফেরার পথে আমি দরজায় দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম। ঠিক পৌঁছানোর আগ মুহূর্তে একটি কোয়াডকপ্টার ওদের মাঝখানে বোমা ফেলে, আর তাতেই ওরা গুরুতর আহত হয়। আমি জানি না এই 2 শিশুর কি অপরাধ ছিল যে ওদের ওপর এভাবে হামলা করা হলো। এদিকে ইসরায়েলি বিধিনিষেধের কারণে কৃত্রিম অঙ্গ তৈরির প্রধান কাঁচামাল প্লাস্টার অফ প্যারিস গাজায় প্রবেশ করতে পারছে না। রেড ক্রস সতর্ক করে বলছে, প্রয়োজনীয় সরঞ্জাম সংকটে আগামী জুলাইয়ের পর চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার চরম আশঙ্কা রয়েছে অঞ্চলটিতে। প্লাস্টার অফ প্যারিস হল গাজা উপত্যকায় কৃত্রিম অঙ্গ তৈরির প্রধান কাঁচামাল। এই উপকরণের অভাব রেড ক্রসের সহায়তায় পরিচালিত কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রগুলো বন্ধের দিকে ঠেলে দিবে। বর্তমানে আমরা আমাদের কাছে থাকা মজুদ দিয়ে কাজ চালাচ্ছি, যা বড়জোর আগামী 3 থেকে 4 মাসের জন্য পর্যাপ্ত। সরঞ্জামের এমন ভয়াবহ সংকটে গাজার হাসপাতালগুলো এখন এক একটি ধ্বংসস্তূপের কারখানা। নিরুপায় চিকিৎসকরা এখন বিকল্প হিসেবে মৃত ব্যক্তিদের ব্যবহৃত কৃত্রিম অঙ্গ কিংবা প্লাস্টিকের পাইপ ও কাঠের তক্তা দিয়ে কৃত্রিম পা তৈরির চেষ্টা চালাচ্ছেন। হামাদ হাসপাতালে আমরা ফেলে রাখা কৃত্রিম অঙ্গ বা আগে ব্যবহার করা হয়েছে এমন খুচরা যন্ত্রাংশ থেকে বিকল্প তৈরির চেষ্টা করছি। যেমন কৃত্রিম অঙ্গ ব্যবহার করতেন এমন কেউ যখন শহীদ হন, তখন সেই অঙ্গগুলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আমরা সেগুলো রিসাইকেল করি এবং অন্য রোগীদের জন্য পুনরায় ব্যবহার করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরো গাজার কৃত্রিম অঙ্গ বিশেষজ্ঞের সংখ্যা এখন হাতে গোনা। ট্রাম্প প্রশাসনের বোর্ড অফ পিস সহ বিভিন্ন মহল থেকে সহায়তা ও বিধিনিষেধ তুলে নেয়ার আশ্বাস দেওয়া হলেও তার সুফল পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে। মানবিক এই সংকট কাটাতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপই হতে পারে এখন তাদের স্বাভাবিক জীবনে ফেরার শেষ ভরসাস্থল। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। আকাশ চিরে আসা মরণাস্ত্রের বিকট শব্দ আর ধসে পড়া দালানের ধুলোয় ঢাকা পড়েছে লেবাননের হাজারো শিশুর রঙিন শৈশব। যে বয়সে রূপকথার গল্প শুনে ঘুমানোর কথা, সেই নিষ্পাপ চোখগুলো আজ অস্তিত্ব হারানো আর ধ্বংসের আশঙ্কায় নির্ঘুম। নিজের ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়া এই শিশুদের মনে গেঁথে বসেছে যুদ্ধের বিভীষিকা। এই কঠিন সময়েও শিশুদের মানসিক ক্ষত বা ট্রমা কাটাতে লেবাননের টায়ার শহরে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আঁকাআঁকি আর গল্পের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছেন একদল স্বেচ্ছাসেবী। দক্ষিণ লেবাননের টায়ার শহরের এই স্কুলটি এখন শত শত বাস্তুচ্যুত মানুষের ঠিকানা। সংঘাতের এই ভয়াবহতা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করছে শিশুদের মানসিক জগৎকে। যুদ্ধের বিভীষিকা আর ঘরবাড়ি হারানোর আতঙ্ক কাটাতে এখানে নিয়মিত আয়োজন করা হচ্ছে বিশেষ থেরাপি সেশন, যেখানে কাগজের ক্যানভাসে রঙের ছোঁয়ায় শিশুরা খুঁজে পাওয়ার চেষ্টা করছে তাদের হারানো শৈশব। এই উদ্যোগ নিয়েছে সালাম সোর স্পোর্টস ক্লাব। যুদ্ধের শুরু থেকেই তারা চেষ্টা করছে শিশুদের মানসিকভাবে সহায়তা দিতে। মনোবিজ্ঞানীরা বলছেন, যুদ্ধের ভয়াবহতা শিশুদের মনে গভীর ক্ষত তৈরি করে। বোমা বিস্ফোরণ, গোলাগুলির শব্দ, ঘরবাড়ি হারানো সবকিছুই তাদের মানসিক অবস্থাকে ভেঙে দিতে পারে। শিশুরা এখন ট্রমার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাদের সবচেয়ে বেশি দরকার নিরাপত্তা অনুভব করা। তারা এখনো আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তার মধ্যে আছে। কেউ কেউ ঘুমাতে পারছে না, দুঃস্বপ্ন দেখছে। কারো ভয় পরিবার বা ঘর হারানোর। কেবল আঁকাআঁকি নয়, খেলাধুলা আর গল্পের ছলে শিশুদের মন থেকে যুদ্ধের শব্দ মুছে ফেলার চেষ্টা চলছে এখানে। দীর্ঘদিনের বোমা বর্ষণ আর সংঘাত শিশুদের মনে শব্দভীতি বা ফোবিয়া তৈরি করেছে। অনেক শিশু এখন একা থাকতে ভয় পায়, এমনকি সামান্য শব্দেও আটকে ওঠে তারা। কিন্তু এসব সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তারা নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাচ্ছে। আমার মেয়েটা ভয়ে নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু এখানে এসে যখন ও রঙগুলো হাতে নিল, ওর চোখে আমি আবার প্রাণের স্পন্দন
দেখলাম। এই ছবিগুলোই ওকে নতুন করে সাহস দিচ্ছে, ওর হারিয়ে যাওয়া মনোবলকে নতুন করে জাগিয়ে তুলছে। بالتلوين حتى بالالوان اللي عم يختارها লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে 1.2 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতদের তালিকায় 252 জন নারী এবং 166 জন শিশুর নাম ক্রমশ বাড়তে থাকা এই সংঘাতের ভয়াবহতাকেই ফুটিয়ে তোলে। প্রতিদিন তারা নতুন কোনো ট্রমার মুখোমুখি হচ্ছে। কখনো জানতে পারছে তাদের ঘর নেই, কখনো পরিবারের কেউ মারা গেছে। তবুও আমাদের কাজ চালিয়ে যেতে হবে। যা পরিবর্তন করা সম্ভব তা নিয়েই কাজ করতে হবে। এদিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর উদ্যোগে এই বৈঠক হলেও যুদ্ধবিরতি নিয়ে এখনো কোনো স্পষ্ট অগ্রগতি নেই। সব মিলিয়ে লেবাননের এই শিশুদের জন্য এই যুদ্ধ একটি সংঘাত নয়, এটি একটি দীর্ঘস্থায়ী মানসিক লড়াই। আর এই ছোট ছোট উদ্যোগই তাদের স্বাভাবিক জীবনে ফেরার একটি বড় আশার আলো হয়ে উঠছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। সৌদি আরব ও তুর্কির সফরের ধারাবাহিকতায় এবার কাতার পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার আকাশসীমায় প্রবেশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিমানকে রাজকীয় সংবর্ধনা জানায় কাতারের সামরিক বিমান। পরে দোহার আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিরসন এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দেন এই দুই নেতা। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার বিশেষ প্রশংসা করেন কাতারের আমির। এই সফরের মাধ্যমে 6 সপ্তাহের ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সমঝোতা হলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার পথ প্রশস্ত হবে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।